হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ম্যাগনেট অ্যান্ড ইটস প্রপার্টিজ সম্পর্কে জানবো, অর্থাৎ চুম্বক এবং তার বিভিন্ন ধর্ম, তার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে জানবো। তো চুম্বক কে না দেখেছে, কিন্তু এই সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশনস যেগুলো আমাদের জানতে হবে, যেগুলো আমাদের জানা প্রয়োজন, সেই সম্পর্কে আমরা জানবো। তো চুম্বকের মধ্যে কি থাকে? চুম্বকের সংকেতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Fe3O4 এর মধ্যে থাকে লোহা এবং অক্সিজেন, এদের মিশ্রণে কিন্তু তৈরি হচ্ছে ম্যাগনেট, যেটা ব্ল্যাক ম্যাগনেট। তো সেটাকে প্রাকৃতিক চুম্বক বলা হয়, ন্যাচারাল ম্যাগনেট। এর মধ্যে থাকছে লোহা অক্সিজেনের মিশ্রণে তৈরি হয়েছে। সংকেতটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো এটা মনে রাখতে হচ্ছে। এবং দুটো বিশেষ ধর্ম আছে, সেটা আমরা জানি। আকর্ষণ ধর্ম, একটা চুম্বক অপর চুম্বককে আকর্ষণ করে, এবং দিক নির্দেশ ধর্ম, নর্থ সাউথ দিকে এরা কিন্তু থাকে। তো এই দুটো এদের মূল বৈশিষ্ট্য, এবং আবিষ্কর্তার নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ম্যাগনেস। ম্যাগনেসের নাম অনুসারে আমরা এই চুম্বকের নামকরণটা করা হয়েছে। তো বিভিন্ন আবিষ্কারক এবং আবিষ্কর্তা জিজ্ঞাসা করা হয় পরীক্ষাতে, তো কে আবিষ্কার করেছিলেন সেটা আমাদের জানতে হবে। এবং এটা প্রাচীনকালের দিক নির্দেশক যন্ত্র হিসেবে কম্পাসের মতো ব্যবহার করা হতো। একে লোড মেটাল বলা হচ্ছে। তো লোড মেটাল কাকে বলা হচ্ছে? লোড মেটাল বলা হচ্ছে চুম্বককে। তো এখান থেকেও প্রশ্ন তৈরি হতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো লোড মেটাল বলা হচ্ছে চুম্বককে। এবং চুম্বকত্ব কিন্তু পদার্থের একটা ভৌত ধর্ম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু রাসায়নিক ধর্ম নয়, এটা কিন্তু একটা ভৌত ধর্ম। কৃত্রিম চুম্বক কিন্তু তৈরি করা সম্ভব। কোন কোন ধাতু দিয়ে? লোহা, ইস্পাত, নিকেল, এই সমস্ত ধাতব পদার্থের মধ্যে চুম্বকত্ব আরোপিত করলে ওইসব পদার্থকে বলে কৃত্রিম চুম্বক। এবং চুম্বক ধর্ম আরোপিত করার প্রক্রিয়াকে বলে ম্যাগনেটাইজেশন। ম্যাগনেটাইজেশন। তো কিছু কিছু এরকম পদার্থ রয়েছে যার মধ্যে চুম্বকের সাথে যদি সেটা রেখে দেওয়া হয়, এর মধ্যেকার যে পার্টিকেলসগুলো সেগুলো কিন্তু ওই নর্থ সাউথে সজ্জিত হয়ে পড়ে। তার ফলে কিন্তু তার মধ্যে একটা ম্যাগনেটিজম দেখা যায়। এবং এই যে পদ্ধতিতে ওই মধ্যে চুম্বকত্বটা আরোপ করা হচ্ছে, সেই পদ্ধতিকে বলা হচ্ছে ম্যাগনেটাইজেশন। বিভিন্ন ধরনের কৃত্রিম চুম্বক তৈরি করা যায়। সেটা হচ্ছে দণ্ড চুম্বক, চুম্বক শলাকা, অশ্বক্ষুরাকৃতি, প্রান্তে বলয় সমন্বিত, বিভিন্ন ধরনের কৃত্রিম চুম্বক হয়ে থাকে। তো চুম্বক অক্ষ বা অ্যাক্সিস, চুম্বকের দুই মেরুর যে সংযোগকারী সরলরেখা, সেটাকে চুম্বক অক্ষ বলা হচ্ছে। চুম্বকের দুটো মেরু থাকে, আমরা জানি, নর্থ সাউথ দুটো মেরু থাকে, এবং এদের সংযোগকারী যে সরলরেখা, সেটা পক্ষে বলা হচ্ছে চুম্বক অক্ষ। চুম্বক দৈর্ঘ্যটা কি? চুম্বকের দুই মেরুর মধ্যে ক্ষুদ্রতম যে দূরত্ব, সেটাকে বলা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য বা কার্যকর দৈর্ঘ্য। এবং চুম্বকের মেরুদ্বয় চুম্বক দণ্ডের ঠিক প্রান্তে অবস্থিত নয় বলে চুম্বকের দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য অপেক্ষা কিন্তু কম হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা এখানে বলা রয়েছে, যে দুটো মেরুর মধ্যে দূরত্ব এবং শর্টেজ ডিস্টেন্স, সেটাকে বলা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। এবং চুম্বকের যে মেরু থাকে একেবারে এই প্রান্তে কিন্তু থাকছে না, ঠিক প্রান্তে অবস্থিত নয়। সেই জন্য এই যে ডিস্টেন্সটা আমরা পাচ্ছি, এই ডিস্টেন্সটা কিন্তু অ্যাকচুয়াল চৌম্বক দৈর্ঘ্য কিন্তু নয়, এই দৈর্ঘ্য কিন্তু কম। তো এরকম কোনো একটা স্থানে কিন্তু এর যে মেরু, সেটা কিন্তু অবস্থিত। উৎকৃষ্ট যে চুম্বক, তার যে চুম্বক দৈর্ঘ্য সেটা হচ্ছে 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। তো এতটা কিন্তু কম হচ্ছে। নর্মাল যে লেন্থ, চুম্বকের যে নর্মাল লেন্থ, তার থেকে কিন্তু এদের যে মেরুর যে লেন্থ, মেরুর অবস্থানটা যেহেতু কাছাকাছি হচ্ছে, এগুলো ঠিক প্রান্তে হচ্ছে না, একটু অন্য জায়গাতে হচ্ছে, তার জন্য এর দৈর্ঘ্যটা কিন্তু একটু কম হচ্ছে। তো এটা করলে কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব যে এদের ডিস্টেন্সটা, অ্যাকচুয়াল যে চুম্বক দৈর্ঘ্য সেটা কত। এবং এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, এর অভিমুখ দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে থাকে। খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু একটা ভেক্টর রাশি, মান আছে, অভিমুখ আছে, দুটোই আছে। তো এইগুলোই বারবার জিজ্ঞাসা করা হয় পরীক্ষাতে, আমাদের খুব সাবধানে এগুলো জানতে হবে, পড়তে হবে। একটা লিস্ট দেয়া ছিল প্রথমে, কোনগুলো কোন রাশি। এছাড়াও আমরা কিন্তু বিভিন্ন অধ্যায়ে এগুলো পাচ্ছি, যে কোনটা ভেক্টর রাশি, কোনটা স্কেলার রাশি। এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই করা হয়, খুব গুরুত্ব সহকারে এগুলো পড়তে হবে। আচ্ছা, এরপর নিউট্রাল রিজিয়ন।
উদাসীন অঞ্চল, আকর্ষণ ক্ষমতাহীন চুম্বকের যে মধ্যাঞ্চল সেটাকে উদাসীন অঞ্চল বলে। আকর্ষণ চুম্বকের ক্ষমতা কিন্তু দুই মেরুর মধ্যে সীমাবদ্ধ এবং মধ্যবর্তী যে অংশটা সেটাকে বলা হচ্ছে উদাসীন অঞ্চল। চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, এ বিষয়টা আশা করি সকলেই জানেন। চুম্বক পদার্থ, যে পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং যাদের সহজে চুম্বকে পরিণত করা যায় তাদেরকেই চুম্বক পদার্থ বলা হয়েছে। একটু আগে যে সমস্ত ধাতুর কথা উল্লেখ করা হয়েছিল যাদেরকে কিন্তু চুম্বকে পরিণত করা সম্ভব, সেই ধাতুগুলোই হচ্ছে চুম্বক পদার্থ। লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট, এরা কিন্তু চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। অচুম্বক পদার্থ কোনগুলো? চুম্বকের কোনো প্রভাব যেগুলোকে পড়ছে না সেগুলোকে বলা হচ্ছে কাঁচ, কাগজ, তামা, পিতল, দস্তা ইত্যাদি। কৃত্রিম চুম্বক প্রস্তুত করতে কিন্তু চুম্বক পদার্থের প্রয়োজন হয়। এটা এইমাত্র বললাম যে চুম্বক পদার্থ ছাড়া কিন্তু কৃত্রিম চুম্বক তৈরি করা কিন্তু সম্ভব নয়। অ্যালনিকো, স্ট্যালয়, পরোম্যালয় প্রভৃতি সংকর ধাতু শক্তিশালী স্থায়ী চুম্বক নির্মাণের কাজে কিন্তু লাগে। তো এই নামগুলো আমাদের একটু মনে রাখতে হচ্ছে। এবং স্টেনলেস স্টিল একটি অচুম্বক পদার্থ। স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিলের কথা আমরা জানি, সেটাকে কিন্তু চুম্বকে পরিণত করা সম্ভব নয়, অচুম্বক পদার্থ। স্থায়ী চুম্বক কোনগুলো? বহুদিন পর্যন্ত যাদের চুম্বকত্ব বজায় থাকে। ইস্পাত, টাংস্টেন, স্টিল, অ্যালনিকো, স্ট্যালয়, পরোম্যালয় প্রভৃতি সংকর ধাতু দ্বারা চুম্বক যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু স্থায়ী হয়। অস্থায়ী খুব অল্প দিনের জন্য স্থায়ী হয়, তাকে চুম্বক বলে। কাঁচা লোহার তৈরি যে চুম্বক সেটা বেশি দিন স্থায়ী হয় না। এবং দুটি প্রণালীতে চুম্বক পদার্থকে কৃত্রিম চুম্বকে পরিণত করা যায়, একটা হচ্ছে ঘর্ষণ প্রণালী, একটা বৈদ্যুতিক প্রণালী। তো দুটো পদ্ধতি রয়েছে, ম্যাগনেটাইজেশন করার দুটো পদ্ধতি রয়েছে, এই দুটো পদ্ধতি। এবার কনসিকুয়েন্ট পোল, উপমেরু। দণ্ডচুম্বকের দুই প্রান্তে দুটি মেরু সমমেরু হলে চুম্বকের মাঝখানে বিপরীত মেরু উৎপত্তি হয় এবং মাঝখানের এই মেরুকে উপমেরু বলে। অর্থাৎ দুটোই যদি নর্থ নর্থ হয় এবং দুটোই যদি সাউথ সাউথ হয় সেক্ষেত্রে বিপরীত মেরু কোথায় হবে? সেক্ষেত্রে বিপরীত মেরু হয়ে যাচ্ছে কিন্তু মধ্যবর্তী অঞ্চলে। তো সেই অঞ্চলটাকে বলা হচ্ছে উপমেরু। উপমেরু মেরু শক্তি দুই প্রান্তে সৃষ্ট মেরু শক্তির যোগফলের সমান হয়। তো দুই প্রান্তে যেটা রয়েছে, ধরা যাক সাউথ সাউথ এবং মধ্যবর্তী অঞ্চলে, তো এই যে বিপরীত অংশটা তৈরি হচ্ছে, যাই হোক এই অংশটা এটা কিন্তু এর মান এবং এদের দুজনের যে মান এটা কিন্তু সমান হচ্ছে। মেরুবিহীন চুম্বক, কোনো লোহার বলয়ের গায়ে অন্তরিত তামার তার জড়িয়ে তাকে তড়িৎ প্রবাহ পাঠালে লোহার বলয়টি চুম্বকে পরিণত হবে, কিন্তু এর কোনো মেরু থাকছে না, যেহেতু গোলাকৃতি, সেজন্য গোলাকৃতি অংশ তাকে যদি চুম্বকে পরিণত করা হয় তার কোনো মেরু থাকছে না, একে কিন্তু মেরুবিহীন চুম্বক বলা হচ্ছে। এবং বৈদ্যুতিক প্রণালীতে কোনো চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা হলে এই ধরনের চুম্বককে ইলেকট্রোম্যাগনেট বলা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ, ইলেকট্রোম্যাগনেট, তড়িৎ প্রবাহের মাধ্যমে যখন চুম্বক তৈরি করা হচ্ছে তাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। এবার ইস্পাতের তৈরি যে তড়িৎ চুম্বক সেটা কম শক্তিশালী হয় কিন্তু দীর্ঘস্থায়ী হয়। অর্থাৎ ইস্পাতের ওপর যদি আমরা তড়িৎ চালনা করি তাহলে ইস্পাতটা কিন্তু পরিণত হবে চুম্বকে, কিন্তু সেটা দীর্ঘদিন স্থায়ী হবে, যদিও তার চুম্বকত্ব সেটা কিন্তু কম শক্তিশালী নয়। এবং কাঁচা লোহার তড়িৎ চুম্বকত্ব শক্তিশালী কিন্তু অস্থায়ী হয়। একটু আগে আমরা জেনেছি যে কাঁচা লোহা কিন্তু অস্থায়ী চুম্বক। বৈদ্যুতিক প্রণালীতে চুম্বকত্ব সৃষ্টির সময় অন্তরিত তারের পাক সংখ্যা তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি করে চুম্বকের শক্তি বৃদ্ধি করা যায়। তো যত বেশি পাক সংখ্যা হবে ওই তার, যে তারটা দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে, সেখানে কিন্তু তাহলে চুম্বকের শক্তিটা আরও বেশি বাড়ছে। তড়িৎ প্রবাহের মাত্রার উপরও কিন্তু এটা ডিপেন্ড করছে। তো এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে। আমাদের জাস্ট খুব সিম্পলি বৈশিষ্ট্যগুলো পড়ে নিলে এবং এটা কিন্তু মনে রাখতে হবে যে এই পদ্ধতিতে এইভাবে চুম্বকে পরিণত করা যায় এবং এখান থেকে কিন্তু এই ইনফরমেশনগুলো আমাদের মনে রাখতে হচ্ছে। এই প্রণালীতে তড়িৎ প্রবাহ দক্ষিণাবর্তী বা ক্লক ওয়াইজ হলে সংশ্লিষ্ট প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি এবং অপর প্রান্তে উত্তর মেরুর সৃষ্টি হয়। তো ক্লক ওয়াইজ যদি পাঠানো হয়, যে তড়িৎ প্রবাহটা পাঠানো হলো সেটা যদি ক্লক ওয়াইজ পাঠানো হয়, অর্থাৎ এইভাবে তারটা জড়ানো হয়েছে, তো ক্লক ওয়াইজ পাঠানো হচ্ছে বিদ্যুৎ এই দিকে, তাহলে সংশ্লিষ্ট প্রান্তে দক্ষিণ মেরু অর্থাৎ এখানে সাউথ এবং এখানে কিন্তু নর্থ পোলে সৃষ্টি হবে। আচ্ছা, চুম্বক আবেশ, ম্যাগনেটিক ইন্ডাকশন। কোনো চুম্বক পদার্থকে কোনো চুম্বকের কাছে আনলে বা স্পর্শ করালে চুম্বক পদার্থটি সামগ্রিকভাবে চুম্বকে পরিণত হয়, এই ঘটনাকে আবেশ বলা হয়। চুম্বক সরিয়ে নিলে চুম্বক পদার্থটি আবার কিন্তু চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। তো পাশাপাশি আনলে, স্পর্শ করালে এটা দেখতে পাওয়া যায়
এবং পরবর্তীতে আবার নষ্ট হয়ে যায়। আবেশের ফলে দণ্ডের যে প্রান্ত আবেশকারী মেরুর নিকটতর সেখানে বিপরীত মেরু এবং প্রান্তে আবেশকারী মেরুর দূরতর সেখানে সমমেরু কিন্তু উৎপত্তি হচ্ছে। তো যেহেতু বিপরীত মেরু, তাই জন্য পরস্পরকে আকর্ষণ করছে এবং উল্টো দিকে সমমেরু উৎপত্তি হয়। আবেষ্ট চুম্বকের মান নিম্নলিখিত বিষয়। আবেশী মেরুর শক্তি, অর্থাৎ ধরা যাক একটা চুম্বকের পাশে একটা লোহার দণ্ড আনা হয়েছে, তাহলে এর পাশাপাশি যেটা আকর্ষণ করছে অবশ্যই সেটা বিপরীত মেরু হবে, তবেই সেটা আকর্ষণ করা সম্ভব, এবং বিপরীত মেরুর উল্টো দিকটা হবে। এবং এদের মধ্যে কতটা দূরত্ব রয়েছে, শক্তিকর চুম্বক পদার্থের প্রকৃতি কেমন, মধ্যবর্তী মাধ্যমটা কীরকম, অর্থাৎ সেখানে বায়ু মাধ্যম আছে নাকি জল মাধ্যম আছে, কোন মাধ্যমে দুটো পদার্থকে রাখা হয়েছে, এইসব বিষয়ের উপর ডিপেন্ড করছে ওই সব চুম্বকটা কতটা শক্তিশালী হবে। ডিম্যাগনেটাইজেশন বা বিচুম্বকন, অর্থাৎ কোনো চুম্বক পদার্থকে চুম্বকের পরিণত করার পর কোনো স্থায়ী চুম্বকের চুম্বকত্ব আংশিকভাবে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাওয়া, সেটা বলা হচ্ছে ডিম্যাগনেটাইজেশন। চুম্বকত্ব নষ্ট হয়ে যাচ্ছে। কীভাবে নষ্ট হয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। অসতর্ক ব্যবহারে নষ্ট হয়, তাপ প্রয়োগের ফলে কিন্তু নষ্ট হয়। খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, প্রশ্ন এখান থেকে কিন্তু তৈরি হতে পারে যে ডিম্যাগনেটাইজেশন কীভাবে করা যেতে পারে। তো উত্তপ্ত করলে চুম্বকের চুম্বকত্ব তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কমে যায়, এবং একটি বিশেষ তাপমাত্রায় উত্তপ্ত করলে চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণভাবে কিন্তু নষ্ট করে দেওয়া সম্ভব। টেম্পারেচারটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, একটা চুম্বকের চুম্বকত্ব কতটা বজায় থাকবে। এই তাপমাত্রাকে 20 পয়েন্ট বলে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 20 পয়েন্ট। বিভিন্ন চুম্বক পদার্থের 20 বিন্দুর মান বিভিন্ন, যেমন লোহার ও ইস্পাতের ক্ষেত্রে 750 ডিগ্রি সেলসিয়াস, নিকেলের ক্ষেত্রে 360 ডিগ্রি সেলসিয়াস। খুব গুরুত্বপূর্ণ 20 পয়েন্ট কাকে বলা হয়, বা এই তাপ প্রয়োগের ফলে চুম্বকত্ব হারানোর বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তড়িৎ প্রবাহের প্রভাব, চুম্বকের গায়ে অন্তরিত তামার তার জড়িয়ে এই তারের মধ্যে দিয়ে পরবর্তী প্রবাহ এসি পাঠালে কিন্তু সম্পূর্ণভাবে চুম্বকত্ব নষ্ট করা সম্ভব। খুব গুরুত্বপূর্ণ, তড়িৎ প্রবাহের ফলেও চুম্বকত্ব নষ্ট হয়। ভূচুম্বক আবেশের ফলে নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ পৃথিবীর যে আকর্ষণ তার ফলে। সমমেরুর উপস্থিতি, পরস্পর যদি সমমেরু দীর্ঘদিনভাবে রাখা হয় তাহলে চুম্বকত্ব হারাতে পারে। এবং সেলফ ডিম্যাগনেটাইজেশন, আত্মবিচুম্বকন, একটি চুম্বকের দুই মেরু একে অপরের বিপরীত মেরু আবিষ্ট করার চেষ্টা করার ফলে ওই চুম্বকত্ব ক্রমশ হ্রাস পায়, এই ঘটনাকে আত্মবিচুম্বকন। অর্থাৎ নিজে নিজেই চুম্বকত্বটা যখন কমে যাচ্ছে বিপরীত মেরু আবিষ্ট করার ফলে, অর্থাৎ যেহেতু একদিকে নর্থ সাউথ থাকছে, তো একে অপরকে কিছুটা হলেও আকর্ষণ করছে, এটা তো ধীরে ধীরে কিন্তু চুম্বক ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ বেশ কিছু সময় পর যে কোনো চুম্বকের কিন্তু চুম্বকত্ব এইভাবে হ্রাস পেতে থাকে সেলফ ডিম্যাগনেটাইজেশনের মাধ্যমে। এবং এর হাত থেকে রক্ষা করার জন্য কী করা হয়, স্বাভাবিকভাবেই যে হ্রাস পেয়ে যাচ্ছে এর হাত থেকে রক্ষা করার জন্য বলরেখাগুলির টান করা স্থিতিস্থাপক সুতোর মতো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চেষ্টা করে। বলরেখাগুলি পার্শ্ব বরাবর, অর্থাৎ তাদের দৈর্ঘ্যের লম্ব দিকে পরস্পর বিকর্ষণ করে। শূন্য থাকা একক শক্তি মেরু থেকে 4 পাই সংখ্যক বলরেখা, আচ্ছা এটা বলরেখার ধর্ম চলে এলো, যাই হোক এখানে যে কাঁচা লোহার পাত ব্যবহার করা হয় তাকে চুম্বক রক্ষক বলে। কাঁচা লোহার পাতের সাহায্যে এই ডিম্যাগনেটাইজেশনটা রোধ করা সম্ভব হয়, তাকে ম্যাগনেটিক কিপার্স বা চুম্বক রক্ষক বলা হচ্ছে। অর্থাৎ এই কাঁচা লোহার পাতটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক কিপার্স, চুম্বক রক্ষক। যেহেতু যে কোনো সাধারণ চুম্বকের ক্ষেত্রে এই চুম্বকত্বটা নষ্ট হয়ে যায়, স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যায়, তো সেই জন্য যে কোনো চুম্বকের ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। কোনো চুম্বককে পরিবেষ্টন করে থাকা অঞ্চলের যে অংশে চুম্বকটির প্রভাব অনুভূত হয় তাকে ওই চুম্বকের চুম্বক ক্ষেত্র বলে। তত্ত্বগতভাবে চুম্বকের চুম্বক ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু কার্যক্ষেত্রে এটি সীমিত অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ধরা হয়। চুম্বক ক্ষেত্রের বিস্তৃতি ওই চুম্বকের মেরু শক্তির উপর নির্ভরশীল। তো কতটা অংশে একটা চুম্বক তার কতটা অংশের বস্তুকে আকর্ষণ করতে পারে, কতটা অংশের বস্তুকে আকর্ষণ করতে পারে, যতটা করতে পারে সেটাই তার ম্যাগনেটিক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড। এবং চুম্বকটা যত বেশি শক্তিশালী হবে এর এরিয়াটা তত বেশি বাড়বে। এবং তাত্ত্বিক দিক থেকে কিন্তু এটা অসীম হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এখানে বলা রয়েছে যে থিওরিটিক্যাল দিক থেকে কিন্তু এই চুম্বকত্ব কতটা হবে সেটা কিন্তু কোনো নির্ণয় করার ব্যাপার নেই। কতক্ষণ, কতটা এর ফিক্সড এরিয়া কতটা, সেটা কিন্তু কিছু বলা যায় না। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যদি দেখি তাহলে কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্তই চুম্বকটা যায়, এবং ওই চুম্বক কতটা শক্তিশালী তার উপর ডিপেন্ড করে যে এটা কতটা বেশি জায়গা জুড়ে তার চুম্বকত্বটা ছড়িয়ে থাকবে। এবার এখানে একটা কুলম্বের সূত্র রয়েছে। দুটি চুম্বক মেরু তাদের সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে থাকে। স্বাভাবিক,
দুটি চুম্বক মেরুটার কেমন সেটার উপর ডিপেন্ড করছে, তার আকর্ষণ করবে না বিকর্ষণ করবে। সমমেরু হলে বিকর্ষণ করবে, বিপরীত মেরু হলে আকর্ষণ করবে। এই বলের মান বিকর্ষণ মেরু দুটির মেরু শক্তির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। খুব গুরুত্বপূর্ণ কিন্তু খুব সহজ একটা কথা বলা রয়েছে। এই যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, সেটা কিসের উপর নির্ভর করছে? মেরুর যে শক্তি, অর্থাৎ চুম্বকের শক্তি, মেরু শক্তি বলতে চুম্বকেরই শক্তি, সেই দুটো মেরুর যে চুম্বক শক্তি তাদের গুণফলের সমানুপাতিক। তাদের গুণফল অর্থাৎ মেরু শক্তিটা যত বাড়ছে, এই আকর্ষণ শক্তিটাও কিন্তু তত বাড়ছে বা বিকর্ষণ শক্তিটাও তত বাড়ছে। এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কারণ কি, দূরত্ব যত বেড়ে যাচ্ছে, এটা ব্যস্তানুপাতিক হচ্ছে কেন? যত দূরত্ব বাড়ছে তাহলে আকর্ষণ বা বিকর্ষণও কিন্তু ততটা কমে যাচ্ছে। তো এভাবে ব্যাখ্যা করা রয়েছে, অত্যন্ত সহজ একটা বিষয়। তো এখানে সূত্র বা সূত্রের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই, জাস্ট আমাদের বিষয়টা বুঝলেই হবে। এবং খুব সহজ কথা বলা রয়েছে, খুব সিম্পল কথা বলা রয়েছে যে যত বেশি দূরত্ব বাড়বে দুটো চুম্বকের মধ্যে, তত তাদের মধ্যে বিকর্ষণ বাড়বে। দূরত্ব কমলে তাদের মধ্যে আকর্ষণ বাড়বে। এবং অন্যদিক থেকে ওই আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা কতটা শক্তিশালী হবে সেটা নির্ভর করছে তাদের মেরুগুলো কতটা শক্তিশালী আকর্ষণ বা বিকর্ষণের ক্ষেত্রে, অর্থাৎ তাদের মধ্যে চুম্বকত্ব কতটা শক্তিশালী সেটার উপর নির্ভর করছে। এটাই হচ্ছে কুলম্বের সূত্র ম্যাগনেটিজমের উপর। এখানে একটা ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ। ওয়েবার, ওই যে মেরু শক্তির কথা বলা হয়েছে, কোন মেরু কত বেশি শক্তিশালী সেটা কিন্তু ওয়েবার দিয়ে মেজার করা হচ্ছে। এটা হচ্ছে মেরু শক্তির একক। চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য, চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি বিচ্ছিন্ন একটি একক মেরু শক্তি সম্পন্ন উত্তর মেরু রাখলে ওই মেরু যে বল অনুভব করে সেই পরিমাণ বলকে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলে। অর্থাৎ চুম্বক ক্ষেত্র একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত প্রসারিত। তার যে কোনো একটা বিন্দুতে একক মেরু সম্পন্ন একটা উত্তর মেরু যদি রাখা হয়, ওই মেরুতে যে বল অনুভব করে সেই পরিমাণ বলকে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলে। অর্থাৎ আমরা যে বিন্দুই নিই না কেন, ধরা যাক একটা চুম্বক রয়েছে, তার চৌম্বক ক্ষেত্রটা এতটা বিস্তৃত এবং সেখানে যে কোনো বিন্দু নেওয়া হচ্ছে এবং সেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কিভাবে নির্ণয় করা হচ্ছে? একটি বিচ্ছিন্ন একক মেরু শক্তি সম্পন্ন উত্তর মেরু রাখা হচ্ছে। তো সেটা যে বল অনুভব করছে, উত্তর মেরু রাখা হচ্ছে এবং সেটা বিকর্ষণ বল হতে পারে, আকর্ষণ বল হতে পারে। কারণ যদি নর্থ পোলের কাছাকাছি সেটা থাকে, নর্থের কাছাকাছি, তাহলে বিকর্ষণ হবে এবং বিকর্ষণ বলটা কত সেটা সেখানে হিসেব করা হচ্ছে। যদি আকর্ষণ করে তাহলে আকর্ষণ বলটা কত সেটা হিসেব করা হচ্ছে এবং সেই বলটা কতটা সেটাই হচ্ছে তীব্রতা। সেটা আকর্ষণ বল হতে পারে বা বিকর্ষণ বল হতে পারে। উত্তর মেরুর উপর যে বল যেদিকে প্রযুক্ত হয় সেই দিকেই প্রাবল্যের দিক হিসেবে ধরা হয়। অর্থাৎ যেদিকে প্রযুক্ত যে বল যদি সেটা আকর্ষণ করে তাহলে সেটা পরস্পরের দিকে হবে, আর যদি বিকর্ষণ করে তাহলে বিপরীত দিকে হবে। তো যেদিকে হচ্ছে সেটাই প্রাবল্যের দিক হিসেবে ধরা হচ্ছে। এই চুম্বক প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি, তার মান রয়েছে, অভিমুখ রয়েছে, দুটোই রয়েছে। সিজিএস পদ্ধতিতে চুম্বক প্রাবল্যের একক হচ্ছে ওরস্টেড। ওরস্টেড, এক ওরস্টেড সমান এক ডাইন পার একক মেরু বা এক ডাইন পার ম্যাক্সওয়েল। এরপর চুম্বক ভ্রামক বা দ্বিমেরু ভ্রামক। একটি চুম্বককে কোনো একটি মেরু শক্তি এবং চুম্বক দৈর্ঘ্যের গুণফলকে ওই চুম্বকের চুম্বক ভ্রামক বলে। অর্থাৎ চুম্বকের মেরু শক্তি যদি এম হয় এবং চুম্বক দৈর্ঘ্যের কথা আমরা আগে জেনেছি, এবং মেরুর শক্তি কতটা, মেরু প্রাবল্য কতটা সেটাও আমরা জানি। তো চুম্বক দৈর্ঘ্য 21 হলে তাহলে এর ভ্রামক হচ্ছে মেরু শক্তি ইন্টু চুম্বক দৈর্ঘ্য। আচ্ছা, এটা এল এটা নট 21, এল। তাহলে এটা এম, তো এটা 2m এল। অর্থাৎ এই যে ভ্রামক সেটা হচ্ছে চুম্বক মেরু শক্তি এবং এর দৈর্ঘ্যের গুণফল, চুম্বক দৈর্ঘ্যের গুণফল। চুম্বকের মেরু শক্তি হচ্ছে একটা স্কেলার রাশি, কিন্তু চুম্বক দৈর্ঘ্য একটি ভেক্টর রাশি, তাই চুম্বক ভ্রামক একটি ভেক্টর রাশি। চুম্বক দৈর্ঘ্য যেহেতু একটা ভেক্টর রাশি, সেজন্য ভ্রামক এটা কিন্তু একটা ভেক্টর রাশি। এবং এর অভিমুখ হচ্ছে চুম্বকের অক্ষ বরাবর দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে।
এখানে সিজিএস পদ্ধতিতে একক দেওয়া রয়েছে, এসআই পদ্ধতিতে একক দেওয়া রয়েছে, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, বলরেখা, যেটা একটু আগে এখানে দেখছিলাম, বলরেখা কোনো চুম্বক ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন উত্তর মেরু স্থির ও মুক্ত অবস্থায় রেখে দিলে সেটি যে কাল্পনিক পথে গমন করে সেই পথকে চুম্বক বলরেখা বলে। একটা চুম্বক ক্ষেত্র যদি রাখা হয়, অর্থাৎ চুম্বক ক্ষেত্র একটা রয়েছে এবং উত্তর মেরু স্থির এবং মুক্ত অবস্থায় রেখে দেওয়া হচ্ছে, তাহলে সেটা একটা পথে পরিভ্রমণ করবে, কারণ চুম্বক ক্ষেত্র সেখানে কাজ করছে। চুম্বক ক্ষেত্র অর্থাৎ সেখানে আকর্ষণ বা বিকর্ষণ কাজ করবে। একটা চুম্বক ক্ষেত্র সেখানে যদি একটা উত্তর মেরু রাখা হয়, মুক্ত অবস্থায় যদি রাখা হয়, তাহলে তার উপর অবশ্যই চুম্বক ক্ষেত্রের মধ্যে আছে বলে তার মধ্যে চুম্বক কাজ করবে, সেটা আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। তাহলে সে একটা পথে সরে যাবে এবং যে কাল্পনিক পথে সে সরে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে চুম্বক বলরেখা। কোনো চুম্বক ক্ষেত্রে একটি বিভিন্ন বিন্দুতে প্রাবল্যের অভিমুখ কিন্তু বিভিন্ন হয়, তো স্বাভাবিক প্রাবল্যের অভিমুখটা বিভিন্ন দিকে হবে এবং চৌম্বক বলরেখা সাধারণত বক্ররেখা হয়। তবে চৌম্বক ক্ষেত্রেও সুষম হলে বক্ররেখাগুলি সমান্তরাল সরল রেখাও হতে পারে। তো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা উত্তর মেরু যদি এরকম রাখা হয় এখানে, তো স্বাভাবিক সেটা যদি চৌম্বক ক্ষেত্রের উত্তর মেরু তাহলে কিন্তু এটা আকর্ষণ করবে, এটা সরে যাবে, অথবা এখানে দক্ষিণ মেরু থাকতে পারে, উত্তর মেরু দক্ষিণ মেরু যদি থাকে তাহলে আকর্ষণ করবে, এবং যদি উত্তর মেরু থাকে তাহলে বিকর্ষণ করবে, তো সরে যাবে। এটা কিভাবে সরবে? এটা কিন্তু বক্ররেখায় সরবে, আকর্ষণ করলেও কিন্তু বক্ররেখায়। তো এই যে সাধারণত বক্ররেখায় বলা হচ্ছে, এবং সুষম যদি হয়, চুম্বকের ক্ষেত্র যদি সুষম হয় তাহলে সমান্তরালও হতে পারে। সমান্তরাল সরলরেখার মাধ্যমে এটা সরণ করতে পারে, সরে যেতে পারে, সমান্তরালভাবেও সরে যেতে পারে, তো ডিপেন্ড করছে। সুতরাং এটা বুঝতে হবে যে চুম্বকের বলরেখা, এবং সেটা কিন্তু ওই রেখাটা বরাবর, যে রেখা বরাবর সরে যাচ্ছে, যে অভিমুখ বরাবর সরে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে। এবং এর ধর্মগুলো কী কী আছে? চুম্বক বলরেখা চুম্বকের উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে শেষ হয়, এবং দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে না। বলরেখাগুলি টান করা স্থিতিস্থাপক সুতোর মতো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চেষ্টা করে, এবং বলরেখাগুলি পার্শ্ব বরাবর, অর্থাৎ দীর্ঘ লম্ব দিকে পরস্পরকে বিকর্ষণ করে। শূন্য স্থানে থাকা একক শক্তি মেরুর দিকে 4π সংখ্যক বলরেখা। তো বিভিন্ন বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য সেই অর্থে গুরুত্বপূর্ণ নয়। এখানে চুম্বক বলরেখার যে বৈশিষ্ট্য, যে ধর্ম, সেই অর্থে গুরুত্বপূর্ণ নয়। জাস্ট আমাদের বিষয়টা বুঝতে হবে যে চুম্বক বলরেখা বিষয়টা কি। তড়িৎ চুম্বক নির্মাণের জন্য পদার্থের নির্বাচন। তো তড়িৎ চুম্বক যদি নির্মাণ করতে হয় তাহলে কি কি পদার্থ লাগছে? চুম্বক প্রবণতা বেশি থাকে কিন্তু ধারণ ক্ষমতা, সহনশীলতা কম হয়, যেমন কাঁচা লোহা ও স্ট্যালয়, এই গুণগুলি বর্তমান। তো কাঁচা লোহা বা স্ট্যালয়ের ক্ষেত্রে আদর্শ অবস্থা থাকছে ট্রান্সফর্মার বা ডায়নামো কোর বা মজ্জা নির্মাণের জন্য পদার্থ নির্বাচন। ট্রান্সফর্মার, ডায়নামো কোর বা মজ্জা নির্মাণের জন্য এমন পদার্থ নির্বাচনের দরকার যা উচ্চমানের চুম্বক ভেদ্যতা থাকছে। নরম লোহার ক্ষেত্রে আদর্শ পরমালয়, ট্রান্সফর্মার, ইস্পাত, বিভিন্ন সংকর ধাতু, এগুলো ব্যবহার করা হয়। জার্মান বিজ্ঞানী ওয়েবার সর্বপ্রথম চুম্বকের আণবিক মতবাদ উপস্থাপিত করছেন। ওয়েবারের মতে চুম্বকত্ব হচ্ছে চুম্বক পদার্থের আণবিক ধর্ম। চুম্বক পদার্থের অসংখ্য অণুচুম্বকগুলি এলোমেলোভাবে অবস্থান করে, ওয়েবার নাম অনুসারে অণুচুম্বকগুলি নাম ওয়েবার উপাদান হয়েছে। চুম্বক পদার্থের মধ্যে অনেক অণুচুম্বক থাকে, অর্থাৎ ওর মধ্যেই কিন্তু অনেক ছোট 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 চুম্বকীয় অংশ থাকে, যেগুলো নর্থ সাউথে কিন্তু অবস্থান করে। তো এলোমেলোভাবে যেগুলো অবস্থান করছে, এই ওয়েবারের নাম অনুসারে এইগুলো ছোট ছোট যে অণুচুম্বক, ছোট যে চুম্বক, সেটাকে বলা হচ্ছে ওয়েবারের উপাদান। চুম্বকত্বের আধুনিক ডোমেন তত্ত্বকে বলা হচ্ছে হাইজেনবার্গ। আধুনিক ডোমেন তত্ত্ব অবস্থান করছেন। তত্ত্বের নাম এবং কোন বৈজ্ঞানিক সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হচ্ছে। এই তত্ত্ব অনুযায়ী কোনো চুম্বক পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বকিত এলাকা অঞ্চল দ্বারা গঠিত, এগুলোকে বলে ডোমেন। একটি ডোমেনের দৈর্ঘ্য 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻⁶ সেন্টিমিটার, এবং একটি ডোমেন প্রায় 10⁻12 থেকে 10⁻15 সংখ্যক অণুচুম্বক থাকে। তো ওই যে ছোট 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 এলাকা, তার মধ্যেও আর অনেক অণুচুম্বক থাকে, এটা বলা হচ্ছে। চৌম্বক প্রবাহের ঘনত্ব, চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো বিন্দুর চারদিকে আবেশ রেখার সঙ্গে লম্বভাবে নেয়া একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যত সংখ্যক আবেশ রেখা অতিক্রম করে তাকে ওই বিন্দুর প্রবাহ ঘনত্ব বা ফ্লাক্স ডেনসিটি বলা হচ্ছে।